নমস্কার। বাংলা আবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান হচ্ছে বাংলার বাদ্যযন্ত্র নিয়ে এবং আ যেটা আমরা করে আসছি বরাবর বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার শিল্প এইসব নিয়েই বাংলা আবার। তো আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাই। আমাদের সঙ্গে আসেন একজন বিশেষ মানুষ আজকে। বিশেষ মানুষ বাংলার। এনাকে শিখলের সম্রাট বললে কম বলা হবে। বাংলার বাদ্যযন্ত্র নিয়ে একটু শুনবো। শিখল সম্বন্ধে তো শুনবোই, তার মাহাত্ম্য। কিন্তু অন্যান্য বাদ্যযন্ত্র যেগুলি বাংলার। তো আসুন আমরা সবাই স্বাগত জানাই ডক্টর হরেকৃষ্ণ হালদার মহাশয়কে। হরেকৃষ্ণ দা। প্রণাম শ্রদ্ধেয় কাঞ্চন ব্যানার্জি মহোদয়কে। আজকে আমাকে শিখল তথা বাংলার এই বিষয় নিয়ে, বাদ্য বিষয় নিয়ে কিছু বলার জন্য যে সুযোগ দিয়েছে, তার জন্য আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি। আর যারা এর সঙ্গে নানাভাবে সংযুক্ত, সকলকে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমি বাঙালি হিসাবে বাংলার যে সমস্ত বাদ্য তথা ভারতীয় যে সকল বাদ্যযন্ত্র আজও বিশ্বময়, বিশ্বের দরবারে গর্বের হয়ে উঠেছে, সেই বাদ্যযন্ত্র বিষয়ে কিছু আলোচনা আমি করব। প্রথমেই আধ্যাত্মিক সনাতনী ভারতবর্ষের কথা বলতে গেলেই মনে পড়ে যায় জ্ঞানী গুণী মুনি ঋষিদের কথা। আমরা ভারত ভূমিতে বাস করি, আমরা মুনি ঋষির দেশে বাস করি। আমরা সনাতনী ভারতবর্ষের যে জন্মাতে পেরেছি, এর জন্য আমরা ধন্য। এই দেশে প্রস্তুতি পর্ব মুনি ঋষির হাত ধরে, তার প্রমাণ পাই বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থে। আমি সঙ্গীতের জগৎ থেকে বলতে পারি, সঙ্গীতের ইতিহাস যে গ্রন্থকে কেন্দ্র করে ভরত মুনির লেখা নাট্যশাস্ত্র, যেটাকে সঙ্গীতের ইতিহাস বলে মান্য করা হয়, সেই সঙ্গীতের ইতিহাসটাই তৈরি করেছেন প্রণম্য ভরত মুনি। সেই নাট্যশাস্ত্রে অনেক দিকের আলোচনা করেছেন তিনি, যা আমাদের ইতিহাস বলে আমাদের ভিত সঙ্গীতের আমরা পেয়েছি। তো বাদ্যযন্ত্রের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তাই বাদ্যযন্ত্রের ক্ষেত্রেও আমি প্রথম যে বাদ্যযন্ত্রটির কথা বলা হচ্ছে, তার নাম হচ্ছে মৃদঙ্গ। বাদ্যযন্ত্র চার প্রকারের হয়। এক হচ্ছে আনত্য, ঘন, তত্ত্ব, সুশীল। আনদ্য বা অবনদ্য, যেমন চামড়া দ্বারা আচ্ছাদিত বাদ্যযন্ত্রকে আনদ্য বা অবনদ্য বলে। যেমন এই যে শ্রীখোল আপনারা দেখছেন, এটা অবনদ্য, কারণ এটা চামড়া দ্বারা আচ্ছাদিত, এই জন্য এর নাম হচ্ছে আনদ্য বা অবনদ্য। তারপরে যে কোনো পারকাশন, যে কোনো ড্রাম টাইপের যন্ত্র, এগুলো অবনদ্য। আবার যেগুলো ফু দ্বারা বাজানো হয়, ধরো বাঁশি, বাঁশি একটা ফু দ্বারা বাজানো হচ্ছে, এটাকে আমরা সুশীর বাদ্যযন্ত্র বলি। সুশীর মানে ফু। এবার ফু দিয়ে যত রকম সানাই বাজানো হতে পারে, বাঁশি বাজানো হতে পারে, আরো বাঁশি ফু দ্বারা যত বাদ্য বাজানো যায় বায়ু চালিত, সেগুলোই
এই শ্রেণীর অন্তর্ভুক্ত। সুশীল। তারপরে ধরুন আমাদের তত মানে তারের যন্ত্র। এই যে প্রথম ধরুন একতারা, বাহ। ঘন বাদ্যযন্ত্র বলতে কি বোঝায়? এই যে আমাদের খঞ্জনি, এটা আমরা করতাল মানে খঞ্জনি বলি বা মন্দিরা বলি, আবার এগুলো বড় বড় আকৃতিতে হয়। আওয়াজ বিভিন্ন রকমের জন্য আমরা ছোট বড় বিভিন্ন রকম করে থাকি, কিন্তু প্রধানত চার শ্রেণীর বাদ্যযন্ত্র আমরা পেয়ে থাকি: আনর্থ, তত, সুশীল, ধন। সংগ্রামিক মানে যুদ্ধের ক্ষেত্রে যে বাদ্যগুলো আমরা বাজাই সেগুলোকে সংগ্রামিক বাদ্য বলে, যেমন দুমদুভি, দাবামা, রণদাবামা, ঝরঝরি, তুঙ্গু, ডুক্কা, সেলুকা, এইসব বাদ্যযন্ত্রগুলোকে আমাদের ওই সংগ্রামিক বাদ্যযন্ত্র, মানে সংগ্রাম অর্থাৎ যুদ্ধের সময় এই বাদ্যযন্ত্রগুলো বাজানো হয়। আবার এখানে বহির্দ্বারী, কোনো রাজ দরবারে হয়তো কোনো বিশেষ অতিথি আসছে, তার আগমনে, শুভ আগমনে দ্বারের বাইরে কিছু বাদ্যযন্ত্র বাজানো হয়, যেগুলোকে আমরা বলি বহির্দ্বারী। যেমন এখানে আছে নিশান, তুম্বকি, ডঙ্কা, ডবক, তিবলি, কঠোর, ঘণ্টা বাদ্য ইত্যাদি। এগুলো যদিও অনেক প্রাচীন নাম, হ্যাঁ, সেই জন্য এই ধরনের নামগুলো হয়তো আমরা এখন কম পাই, কিন্তু এগুলো পরবর্তীকালে যে রূপেই আমাদের কাছে বর্তমানে টিকে থাকুক, কিন্তু এগুলো সেই সময়ের নাম। তারপরে রয়েছে মাঙ্গলিক বাদ্য। এটা আমরা মৃদঙ্গ, যেমন মাঙ্গলিক বাদ্য, মৃদঙ্গ, পনর, মুরজ, মর্দল, ডমরু, শঙ্খ, ডঙ্কা, পটহ, ঘট, উপাঙ্গ, কুণ্ডলী, দর্প বাদ্য, ঘন মুরলী, এইগুলোকে আমরা মাঙ্গলিক। কারণ আমরা যখনই কোনো মঙ্গল সূচক অনুষ্ঠান করি, এই বাদ্যযন্ত্রগুলোই আমরা ব্যবহার করি। আপনারা জানেন যে কখনো আমরা মাঙ্গলিক অনুষ্ঠানের আগে শঙ্খ বাজাই, ঘণ্টা বাজাই, কাঁসর বাজাই, মৃদঙ্গ বাজাই, মাদল বাজাই। আবার আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠানে গীত, বাদ্য, নৃত্য হয়, এমন সময়েও কিছু বাদ্যযন্ত্র আমরা ব্যবহার করে থাকি, যেমন আলিঙ্গ, উর্দুক, বামক, সভ্যক, দক্ষিণ, ভান, ঝল্লরি ইত্যাদি। এখন তবলাকেও বলা যেতে পারে এই আনুষ্ঠানিক, যেগুলো অনুষ্ঠানে আমরা ব্যবহার করে থাকি। মৃদঙ্গ হচ্ছে ভারতীয় বাদ্যযন্ত্রের আদি বাদ্যযন্ত্র। এর দুটো গল্প আমার বলার আছে। যেমন পুরাণ কাহিনীতে বলছে, সাতী মুনি যখন পুষ্করণী মানে পদ্ম পুকুরে স্নান করতে যায়, সেই সময় ইন্দ্রদেব তীর্যক বাড়ি বর্ষণ করলে পদ্মের পাতায় সেই বাড়ি বিন্দের আওয়াজ তিনি শুনতে পান। সেই শব্দ তিনি ভাবতে ভাবতে আশ্রমে এসে তিনি মাটি দ্বারা এই বাদ্যযন্ত্র মৃদঙ্গ নির্মাণ করেন এবং চর্ম দ্বারা আচ্ছাদন করেন। তার নাম দেয়া হয় পুষ্কর। পুষ্কর মানে পুষ্করণী, মানে পুকুর থেকে শব্দ শুনে এসেছে বলে তার নাম হয়েছে পুষ্কর বাদ্য। কিন্তু এটা মাটি দিয়েই তৈরি হয় প্রথম, এবং এটা আমাদের আরো সুবিধা করে। আমাদের যে কোনো কিছু প্রাচীন সভ্যতাতে লক্ষ্য করলে যে আমরা মাটির ব্যবহারটাই আগে শিখেছিলাম, কারণ মাটি দিয়েই সিন্ধু সভ্যতায় দেখেছি আসবাবপত্র, সমস্ত আমাদের ঘটি, গ্লাস, বাটি যা আমরা এখনো পাই, সেগুলো মাটিরই, অর্থাৎ মাটির ব্যবহার তারা শিখেছিল।
এই জন্যই তো মৃত অঙ্গ থেকেই কি মৃদঙ্গ হলো? একদম মৃত অঙ্গ থেকে মৃদঙ্গ। বুঝলাম। এরপরে পুষ্কর শ্রেণীর নানা বাদ্য বিবর্তন হয়, মৃদঙ্গের নানা বিবর্তন হয়। 3 রকম মৃদঙ্গকে ভারতীয় কালচারে খুবই প্রকট দেখা পায়। যেমন হরিতকি আকৃতি, আমরা যেটা বাজাই, যেটা হরিতকি ফলের আকৃতি, পেটটা মোটা এবং 2 দিকটা সরু, এটা হলো হরিতকি আকৃতি। আবার একটা হয় গোপুচ্ছাকৃতি, মানে গরুর লেজ যেমন একদিকটা মোটা হয় একদিকটা সরু হয়, ওই গোপুচ্ছাকৃতি। এটা হচ্ছে আদিবাসী, যেটা আমাদের একটা লম্বা মাদল বাজানো হয়, একদিকটা মোটা বাঁ দিকটা ডান দিকটা সরু। আচ্ছা। আর একটা হচ্ছে জবাকৃতি, জব যুক্ত আকৃতি, যেটা আসাম মণিপুরের দিকে দেখা যায়, সেটা একটু লম্বা। আচ্ছা। এই জিনিসটা আমাদের 3 রকম এই মৃদঙ্গের প্রকরণ বা প্রকার আমরা পেয়ে থাকি ভারতবর্ষে। আকৃতি তো হলো, এবার কিছু কিছু এই মৃদঙ্গ ধরনের বাদ্যযন্ত্র কাঠেরও তো হয়, সেগুলো হ্যাঁ, আমি বলছি, আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এইবার এই মৃদঙ্গের ব্যবহারিক ক্ষেত্রে গিয়ে কিছু কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন মাটির অঙ্গ মৃদঙ্গ, আমাদের বাংলাতে এই মাটির অঙ্গটা বেশ পাওয়া যায় এবং অনলি বাংলাতেই পাওয়া যায়, অন্য জায়গার মাটি দিয়ে সেই রকম মৃদঙ্গ হয় করার লোক নেই, নালে সেই মাটিতে সেটা ঠিকঠাক হয় না। হরকৃষ্ণদা, আর একটা জিনিস বলে রাখি, আমি একটু রিসার্চ করছিলাম যে মাটির বাদ্যযন্ত্র পৃথিবীর আর কোথাও আছে কিনা, এখনো পর্যন্ত আমি পাইনি। তার মানে বাংলার এই মৃদঙ্গ সব খুবই প্রাচীন এবং খুবই ইউনিক, এবং সারা বিশ্বের দরবারে আপনি এটা সন্ধান করলে পাবেন, রিচ মিউজিক যদি বলতে হয় সেটা বাংলাতেই কিন্তু বেশি ভাগটাই বাংলায়। আজও সারা বিশ্বে যারা বিশ্বময় মিউজিশিয়ান, তারা কিন্তু তাদের মূলটা দেখবেন বাংলায়। সে আপনি যে কোনো বড় মিউজিশিয়ানকে খুব ভালো করে ফলো করবেন, হয় সে বাংলার নতুবা সে বাংলার কানেক্টে রয়েছে। সে রবিশঙ্কর জি হোক আর একজন যে হোক, সে হয়তো বাঙালি যদিও বা না হয়, কিন্তু বাংলার ভাবধারাটা তিনি মনে প্রাণে ভালোবেসে তবে এই জিনিসটাকে তিনি আয়ত্তে বেশি করে আনতে পেরেছে। আচ্ছা, এবং তবলাটা কি বাঙালি, না পরবর্তীকালে ওটা নতুন ভাবে তৈরি করা হয়েছে? কারণ ওটাকে তো ভেঙে দেওয়া হলো দুভাগে। আমি বলছি, আসি তাহলে আপনাকে, আপনার প্রশ্ন করবেন, আমি উত্তরও পেয়ে যাবেন। আবার এরপরে এই যে মৃদঙ্গ যুগের সঙ্গে তাল মিলাচ্ছে, তাদের প্রয়োজনে চেঞ্জ হচ্ছে। এই মৃদঙ্গের নানা রূপ, যেমন আপনাকে আমি বললাম মৃদল, মাদঙ্গ, মৃদঙ্গ, মারদল, এগুলো কিন্তু এক একটা অঞ্চলে গিয়ে এক একটা নাম হয়ে যাচ্ছে আর এক একটা রূপে দেখা দিচ্ছে। যেমন আদিবাসী তৈরি গোপুচ্ছাকৃতি, সেটা মাটির তৈরি, কিন্তু জবাকৃতি মণিপুরে সেটা কিন্তু মাটির নয়, কাঠের। কারণ কি, তারা যে মৃদঙ্গ নিয়ে লাফায়, এটা যদি মাটির হয় তাহলে ভেঙে যাওয়ার ভয়, সেই কারণে ওইটা। তারপরে আমাদের মৃদঙ্গ হরিতকি আকৃতি, কারণ আমরা সাউন্ডটাকে বেশি পছন্দ করি, তাহলে আমাদের মুখ্য উদ্দেশ্য সাউন্ড ভালো করা, সেই কারণে পেটটা মোটা হলে আওয়াজটা গম্ভীর হয়, বাঁ দিকটা বড় ডান দিকটা শার্প হয়, তাহলে ডান দিকে শার্প বাঁ দিকে বেশ, মধ্যখানটা বেশ মানে মাখামাখি আওয়াজ। এই বিষয়টা কিন্তু আমাদের এই হরিতকি আকৃতিতে আছে। কিন্তু দেখা যাচ্ছে যে মণিপুরেতে ওদের আবার আওয়াজের অত মাহাত্ম্য ওরা নিচ্ছে না, ওরা নিচ্ছে কি
ওর সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজ তথা নাচটাকে ওরা বেশি লক্ষ্য দিচ্ছে, যার ফলে নাচার সুবিধা কি, শুরু করে নেওয়া, তারপরে একটা ঘা মারবো, সেই ঘাটাই যেখানেই পড়ুক একটাই টোন বেরোবে, এইরকম একটা চিন্তা ভাবনা তারা করেছে তাদের বিষয় নিয়ে। এইবার এই যে মৃদঙ্গ সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রাচীন, এইখান থেকে আমাদের বাদ্যযন্ত্রগুলো আস্তে আস্তে বিবর্তন হচ্ছে। আমরা বিভিন্ন গ্রন্থে এই বাদ্যযন্ত্রের উল্লেখ পাই এবং একটা প্রণাম মন্ত্র পাই, মৃদঙ্গ ব্রহ্ম রূপায় লাবণ্যম রস মাধুরী সহস্র গুণ সংযুক্ত মৃদঙ্গায় নমো নমঃ। সেই মৃদঙ্গের প্রণাম মন্ত্র থেকে আমরা এর বিবরণ পাই যে শ্রীহরির কর্ণমূল থেকে দুই অসুর জন্মগ্রহণ করে, বৃত্তাসুর আর মেধাসুর। বৃত্তাসুর মানে তার প্রকাণ্ড বৃত্ত আকার চেহারা, আর মেধাসুর মানে তার খুব মেধা। এই দুই অসুর বাহু বলে দেবতাদের আক্রমণ করলে দেবতারা যায় নারায়ণের কাছে, নারায়ণ তখন তার সুদর্শন চক্র দিয়ে এই অসুরদেরকে নিধন করেন। সেই প্রথম মৃত্তিকার উৎপত্তি হয়, সেই মেদ থেকে, সেই অসুরের মেদ থেকে মৃত্তিকা হয় এবং সেই মৃত্তিকা থেকেই মাটি হয় এবং সেই মাটি আমাদের মৃদঙ্গ তৈরি হয়। শিবপুরাণ থেকে জানা যাচ্ছে এই তারপরে এখানে এই মৃদঙ্গ সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা। কেন? ব্রহ্মা হচ্ছে তিনি ডিজাইনার, এই বিশ্বের নকশা সৃষ্টিকর্তা হিসাবে ব্রহ্মা প্রকট করছে। তাই তিনি এই মাটি দিয়ে যখন একটা হরিতকি আকৃতি করলেন, যেহেতু হরির প্রিয় ফল হরিতকি, তাহলে এই মডেলটা তার খুব প্রিয় হবে, এই আশায় নারায়ণ খুশি হবে জেনে বিশ্বকর্মার সহায়তায় ব্রহ্মা এই মৃদঙ্গ বানান। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে বিভিন্ন বাদ্যযন্ত্রের পরিবর্তন, মৃদঙ্গকে ভেঙে দ্বিখণ্ড হয়ে গেল, মৃদঙ্গ নাম রয়ে গেল। দক্ষিণ ভারতে ভেঙে যাওয়ার ভয়ে কাঠের অঙ্গ করলো, কিন্তু নামটা মৃদঙ্গ নিল। উত্তর ভারত নামও পাল্টে দিল, পাখোয়াজ বলল, কিন্তু কাঠের অঙ্গ করলো, সেই দুমুখী সহিত বাদ্যযন্ত্রই। কিন্তু বাংলা সেই ঐতিহ্য থেকে একটু সরল না। বাংলা এমনই একটা, সেই শ্রী চৈতন্যদেব এমনই একজন মানুষ, তিনি বললেন আদিতে যা বর্তমানেও তাই। সেই জন্য তিনি এই মৃদঙ্গকে তার ধর্ম আন্দোলনের, হরিনাম সংকীর্তন প্রচারের একমাত্র বাদ্যযন্ত্র সঙ্গী করে নিয়ে তিনি হরিনাম প্রচার করলেন। তখন হয়তো উনি ঢাক নিতে পারতেন জোরে বাজে, অন্যান্য যন্ত্র নিতে পারতেন, কিন্তু না, তিনি একমাত্র যিনি সেই প্রাচীন মৃদঙ্গকে আবার তিনি পুনরায় উত্থান করলেন। যা আজকে বাংলার এই মহিমা, নাম কীর্তনের মহিমা সারা বিশ্ব আনন্দ পাচ্ছে, সেই মহিমান্বিত নাম কীর্তনকে যারা সঙ্গ দিয়েছেন তারাই হলো এই মৃদঙ্গ আর কর্তার। তাহলে শ্রীখোলের কথা বলি। আমাদের বাংলায়, বিশেষ করে পূর্ব বাংলায়, খোল একটা শব্দ, লোকাল গ্রাম্য একটা শব্দ, অপভ্রংশ আমাদের মধ্যে। যেমন খোলা, খোল বা খোলা, আমরা বলি মুড়ি ভাজার খোলা, এইরকম খোলা। খোলা মানে একটা মাটির পাত্রকে বোঝায়। সেই জায়গায় এই লোকাল ল্যাঙ্গুয়েজ এরা খোল বলতে একটা শব্দ এর সঙ্গে অ্যাড করে দিল, ফলে এটা খোল খোল একটা শব্দ কিছুটা হলো প্রভাবিত হলো। এখনো পুরোপুরি খোল সব লোকে বলে না, অনেক লোকে খোল বলে, অনেক লোকে মৃদঙ্গ বলে, অনেক লোকে শ্রীখোলে বলে। যখনই আমি দেখলাম, বা আমার আরো কিছু কিছু লোক যারা শ্রদ্ধেয়, সম্মান দিতে শেখে বাদ্যযন্ত্রকে, তারা তখন বলল এটাকে খোল বললে হবে না,
এটাকে শ্রীখোল বলবে। আমার গবেষণায় আমি এটা বোঝাতে চাইলাম, খোল বললে অনেক অর্থ, বালিশের খোল, লেপের খোল, হ্যাঁ, এই ঘরের একটা খোল, পেটের খোল, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডও একটা খোল। খোল মানে অবয়ব বা হলো ফাঁপা কিছু। তাহলে এইরকম ভাবে তো একটা নির্দিষ্ট করা যেতে পারে না, তাহলে একটা নির্দিষ্টকরণ দরকার। সেই জন্য আমি তখন লেখা শুরু করলাম, কলিকালে নবদ্বীপে শ্রী চৈতন্য দেব এলে, খোল বলে খোল খোল দুয়ারে দুয়ারে। শেষের লাইনটা আমি নিজে লিখেছি, যে চৈতন্য দেব বলছে, কলির জীব কল্যাণে এমনই তো রোল, ধন্যবাদ্য যন্ত্র নাম রহিল শ্রীখোল। শ্রী চৈতন্য দেবের সময় থেকে আমরা এই নামটা পাচ্ছি, এবং গ্রন্থেও খোল কথাটাও আছে। সেই জন্য বলা হয়েছে কলিকালে নবদ্বীপে। আমি নিজে এই গ্রন্থটা যখন লিখেছিলাম তখন এই কথাটা লিখেছি, কিন্তু তার আগেও ছিল, খোল করতাল গোরা সুমেল করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। অর্থাৎ মহাপ্রভু নৃত্য করছে জয় জয় দিয়ে, আর খোল করতাল বাজছে। করতালটা হলো, করতালটা হলো কোনটা? করতাল মানে ওই যে অঞ্জনি, মঞ্জিরা, খঞ্জির মানে বলি দাদা, এটাকে বলছে মন্দিরা। কেন? এর আকৃতিটা দেখো মন্দিরের মতো, সেই গম্বুজ মতো, এই জন্য একে বলা হয় মন্দিরা। করতাল হচ্ছে সেই চারটা মতো থাকে দুটো, আমার এখন বার করতে হবে। না ঠিক আছে, বুঝেছি, সেইটাকে বলে করতাল। এইটাকে বলে ঝম্পু, মানে এর আওয়াজ আর একটু উন্নত, মানে বড় খোলা। আর বাংলার আর একটা এরকম যন্ত্র যেটা আপনি দেখাচ্ছেন, কাঁসর। কাঁসর, যেটা আমরা, কাঁসরটাও তো বাংলা, কাঁসরটাও তো একদম খাঁটি বাঙালি, তাই না? একদম খাঁটি বাঙালি। এই সব কালচার বাংলা ছাড়া আর কোথাও সেইভাবে পাওয়া যায় না। যেমন আপনি দেখবেন এখনো, আমার বাংলা এলে আমার পাশের বাড়িতে আপনাকে দেখাবো, আমার বাড়িতে দেখাবো, কিছুই বাড়িতে নেই তো একটা মা সে মন্দিরে গিয়ে কিছুই না হলে একটা কাঁসর এইরকম নেবে, একটা নিয়ে এইরকম কাই নানা কাই নানা কাই নানা কাই নানা দুবার বাজাবে, একবার শঙ্খতে ফুঁ দেবে, ঠাকুর পুজো করছে। আচ্ছা, এই কাইনানাটা শব্দটার কি ব্যাপার? কাইনানা কথাটা তো, কাইনানা হচ্ছে, এটা হচ্ছে কাঁসর, এই ঘন্টা কাঁসরের আওয়াজ, মানে আমরা যেরকম বলি না তবলায়, ধর আমরা মৃদঙ্গে বলছি ঝা তা তে টে, তেমন এই যে শব্দটা, বুঝেছি, এটা শুনে মনে হচ্ছে কাইনানা 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 কাইনানা। আবার আমার মনে হচ্ছে এই যে এটার আওয়াজ মনে হচ্ছে কাই কিটকি কাই কিটকি কাই কিটকি কাই কিটকি কাই কিটকি, মানে এই আওয়াজগুলো ফলো করে আমাদের কোন আওয়াজের সঙ্গে মিলছে আমরা সেটা দিয়ে আমাদের ভাষায় বলছি। এবার যখন কাঁসরের কথা উঠলো, ঢাকটা তো, ঢাক ঢোল না আসলে তো হবে না, তাহলে ঢাক আর ঢোলটা সম্বন্ধে একটু বলো। আমার একটা লেখায় আমি এটা লিখেছিলাম যে বাংলার বল বলে ঢাক ঢোল খোল, কারণ আমাদের এই যে ধরো ঢোল বাজছে, ঢোল বাজছে ঢিঙ্কুর রাকুরে নাকিকু রাকুরে নাকিকু রাকুরে নাকিকু রাকুরে ঢিঙ্কুর রাকুরে নাকিকু রাকুরে নাকিকু রাকুরে নাকিকু রাকুর। এই যে বোলের যে মজা রস, তারপরে বোল আছে ঝিনের ফুল কাকুর কাকুর, ঝিনের ফুল কাকুর কাকুর, এটা। তারপরে আছে আমাদের এখানে বলার আছে অনেক কিছু, যে মেকে চুকে খাই, করতাল একটা বোল আছে মেকে চুকে খাই, মেকে চুকে খাই, এগুলো পুরো বাংলার যে মজাদারি কাহিনী সেইগুলো এর মধ্যে মানে লুকিয়ে আছে। একতারা, কারণ রবীন্দ্রনাথ নিজেই একতারা উনি বাজাতেন, এবং সে নাকি একতারা একটা গান তো আছেই, একতারাটা সুর বইতে পারছে না, তো এই তার নিয়ে একটু বলুন এবার। তার হচ্ছে একটা এমন স্ট্রিং, সবচেয়ে টপ একটা কানেক্ট ওই তারের মধ্যে থাকে, কারণ তার খুব সূক্ষ্ম। সেই জন্য একটা তারের যে আওয়াজ, এই আওয়াজটা পুরো
ওই ঈশ্বরের সঙ্গে একটা যোগ সূত্র ঘটানোর বাহ। ব্যবস্থাপক। সেই জন্য এই একতারা বাউলরা বেশি ব্যবহার করে, কারণ তাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানকে নিবেদন। দুটোর মাঝামাঝি তার এবং ড্রাম, সেটা হলো আনন্দ লহরী, ওই গুগ আবগুবাগুব যেটা, ওটা সম্বন্ধে একটু হ্যাঁ, ওটা আনন্দ লহরী আমাদের একটা বাউলের একটা বাদ্যযন্ত্র, ওটা ব্যবহার করা আনন্দ লহরী। ওটাকে গাব গুপ আগুপ গুপ আগুপ গুপ আগুপ গুগুম গুগুম গাব গুপ আগুপ, এটা আমরা আমাদের বাঙালির ঘরে, মানে যারা ট্রেনে বাসে অনেকে বাউল রয়েছে, আমি আজই যখন আসছিলাম তা গাইছে, আমি আবার তাকে একটু হেল্প করাতে সে আবার আমার কাছেই দুটো গান গাইলেন। হ্যাঁ, তা এগুলো আমাদের বাঙালি আনার একটা ঐতিহ্য এবং স্বতন্ত্র। অনেকেই বাজায়, হয়তো কারোর ভালোবাসাতে একটা যন্ত্র নিয়েছে, কিন্তু বাংলায় যে মজা, বাংলার যে আসল যে আনন্দ, সেটা আমার মনে হয় বাংলাতেই বেশি। হিন্দুদের বিয়েতে, এমনকি মুসলিমদের বিয়েতেও সানাই ছাড়া চলে না। তো সানাই তো আমি যতদূর জানি এটা ঠিক বাঙালি নয়, কিন্তু অনেকে বলে এটা নাকি আরব থেকে এসেছিল বা পারস্য থেকে এসেছিল, কিন্তু আমাদের কিন্তু সেই সাপুরেদের একটা যন্ত্র আছে না, পঙ্গি, সেটারই একটা অনুকরণ হচ্ছে আমার মনে হয় সানাই, তাই না? এখানে একটা জিনিস হয়েছে, সানাইটা বিসমুল্লাহ খাঁজি যেভাবে হয়তো প্রেজেন্টেশনের একটা উপস্থাপনার একটা পজিশন দেখিয়ে গেছে, যেটা আমাদের সকলেরই ভালো লেগেছে বা আমরা গ্রহণ করেছি। হ্যাঁ, হয়তো আমাদের যেটা সাপুরিয়ারা সেই অর্থে সেটাকে অতটা বেশি মানে উপস্থাপনার জায়গাটায় আনতে পারেননি, সেই কারণে হয়তো সেটা। যেমন আজকে শ্রীকল দাদা শুধু কীর্তনের সঙ্গেই বাজত, কিন্তু আমার একটা সময় স্বপ্ন ছিল যে এই বাদ্যযন্ত্রটা যদি শুধু শ্রীকলের সঙ্গে কীর্তনের সঙ্গে বাজে, তবে দুইজন ছেলে চান্স পাবে, একটা ডাইনে একটা বাঁয়ে। কিন্তু আমার যে এত ছেলে শিখবে, তারা কি করবে? তাহলে আমাকে ক্ষেত্র বাড়াতে হবে। যে কারণে আপনার মতো মানুষকে আমি অনুরোধ করি যে অনেক মৃদঙ্গ একসঙ্গে বাজলে দাদা ভালো লাগবে, আপনি একটু আয়োজন করুন। আরেকজনাকে বলি এইভাবে, যাতে এক এক জায়গায় অনেক ছেলে সুযোগ পায়, তাহলে এই কালচারটা মানুষ একটা নতুনত্ব দেখবে আর অনেক ছেলে সুযোগ পাবে। আর তুমি একটা বিশেষ প্রোগ্রাম তোমার আছে গৌড়ীয় নৃত্যের সঙ্গে শ্রীখোল, এটা তো অনবদ্য, যেটা আমরা ত্রিবেণীতে কুম্ভে এবারও করা হয়েছে, তুমি করো, তো এটা একটা অনবদ্য সৃষ্টি, শ্রীখোল আর গৌড়ীয় নৃত্য। একটুখানি শ্রীখোল বাজানো শুনবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন করি, তার আগে যে এই যে গান এবং বাজনা, যেটা ভারতীয় সংস্কৃতির একটা বিরাট অঙ্গ, মন্দিরেই হোক, বাড়িতেই হোক, কোনো অনুষ্ঠানেই হোক, আর সে যুদ্ধেই হোক, একটা জিনিস জানতে চাই যে সঙ্গীতের এই যে বাজনার একটা হিলিং পাওয়ার আছে, মানে হিলিং মানে কোনো রোগ বিরোগ বা সারানো বা শরীরে আমাদের ইমিউনিটি বাড়ানো, এই ধরনের একটু যদি বলো যে সঙ্গীত কিভাবে আমাদের এফেক্ট করে আমাদের শরীর, মন, দেহকে। আমি নিজেও প্র্যাকটিক্যাল, আমি আমাদের কলকাতা আয়ুর্বেদিক হসপিটাল আছে, সেখানে এক ম্যাডাম প্রিন্সিপাল নন বেঙ্গলি তিনি ছিলেন, তা আমাকে একটা প্রোগ্রামের কথা বলেন, আমি যাই, প্রোগ্রামটা করি, পেশেন্টরা সব অডিয়েন্স ছিল, তা আমি বাজানোর পর বয়স্ক মায়েরা বলছে, ডাক্তারবাবু ম্যাডাম আমাদের অর্ধেক রোগ ভালো হয়ে গেছে। বাহ। বলছে কি করে? বলছি যে আমরা ভুলেই গেছি যে আমরা রুগী, আমরা তো গানের তালে বাজনার তালে নাচতে ব্যস্ত, আমাদের রোগ আছে এটা আমরা ভুলে যাওয়াতেই আমাদের অর্ধেক রোগ ভালো হয়ে গেছে। দেখুন আমাদের কেমন একটা জিনিস, আমি বাজানো তো শোনাচ্ছি।